নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা পলিটির একটি প্র্যাকটিস সেট আলোচনা করব। ঠিক এরকমভাবে অনেকগুলি প্র্যাকটিস সেট পলিটি বা অন্যান্য সাবজেক্টের উপর, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, সমস্ত টপিকের ওপরই এই রকম সেট আছে আমাদের চ্যানেলে। এই পলিটির সেটটি মূলত পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2023, ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল এক্সাম 2024, কেপি কনস্টেবল এক্সাম 2024 এই সমস্ত পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। আমরা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে এই সমস্ত পরীক্ষার, সেখানে আপনি দেখবেন পলিটির যে প্রশ্নগুলো এসছে মোটামুটিভাবে আমাদের যে সেটটি করেছি, যেখানে মোট 50টি প্রশ্ন আছে এই সেটে, সেই 50টি প্রশ্ন ঠিক যে যে জায়গা থেকে এসছে, এরিয়া থেকে এসছে, আপনি দেখবেন এই পরীক্ষাতে ঠিক সেই জায়গা থেকেই প্রশ্ন আসবে। ফলে আপনি যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারেন বা এই প্রশ্নগুলো যে জায়গা থেকে এসেছে সেই জায়গাগুলো একটু দেখে রাখতে পারেন, তাহলে আশা করা যায় আপনি পরীক্ষায় কমন পেতে পারেন। এরপর আজকে আমরা আসবো মূল প্র্যাকটিস সেটে। আমাদের সেটের 1 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নির্বাচনের বয়স কত? অর্থাৎ প্রধানমন্ত্রী হতে গেলে আপনার বয়স কত হতে হবে? এ 30 বছর, বি 35 বছর, সি 25 বছর অ্যান্ড ডি 18 বছর। আমরা জানি বর্তমান সময়ে কিন্তু পার্লামেন্টারি জেনারেল ইলেকশন অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। ফলে এই যে লোকসভা নির্বাচন, যেখানে আমরা জানি যে প্রধানমন্ত্রী নির্বাচন হয়, সেক্ষেত্রে বয়স কত হবে? যেহেতু লোকসভা নির্বাচনে একজনের প্রার্থীর বয়স হতে হবে 25 বছর, ফলে আপনি বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী হতে গেলে কিন্তু আপনার বয়স হতে হবে 25 বছর। অর্থাৎ একজন 25 বছরের ব্যক্তি যার নাম বর্তমানে যে কোনো জায়গায়, মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত আছে, তাহলে তিনি কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এবং তিনি যদি জেতেন বা তার দল যদি জেতে এবং তাকে যদি প্রধানমন্ত্রী নির্বাচন করেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। যাক, সেটা পরের বিষয়। ফলে আমরা যেটা জানলাম, প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়স হচ্ছে 25 বছর। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে বয়স রিলেটেড। প্রধানমন্ত্রী হতে গেলে বয়স কত হয়, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কত, রাজ্যপালের ক্ষেত্রে কত, রাষ্ট্রপতির ক্ষেত্রে কত, এরকম প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট আমরা আসবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এ রাজেন্দ্র প্রসাদ, বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি বল্লভভাই প্যাটেল অ্যান্ড ডি জিভি মামালঙ্কার। এই নামগুলো সবকটাই ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে অপশন বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি। রাজেন্দ্র প্রসাদ আমরা জানি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ছিলেন। আর বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের যে প্রথম যে মন্ত্রিসভা, তার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর জিভি মামালঙ্কার ছিলেন ভারতবর্ষের যে প্রথম লোকসভা, তার স্পিকার, লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মামালঙ্কার। এই নামগুলো মনে রাখবেন, এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো 3 নম্বর, জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? আমরা জানি ভারতবর্ষের যে পঞ্চায়েত সিস্টেম রয়েছে, 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, তার ওপরে রয়েছেন জেলা পরিষদ। এই জেলা পরিষদের যিনি প্রধান, তাকে কি বলা হয়? অপশন এ প্রধান, অপশন বি সভাপতি, অপশন সি সভাধিপতি অ্যান্ড ডি সম্পাদক। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। জেলা পরিষদের প্রধান যিনি হন তাকে বলা হয় সভাধিপতি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর প্রধানকে না, গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যিনি হেড, তাকে বলা হয় প্রধান, এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে যিনি হেড তাকে বলা হয় সভাপতি। এগুলো মনে রাখবেন, এই টার্মগুলো থেকেও প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো 4 নম্বর, জাতীয় জরুরি অবস্থা কোন ধারায় উল্লেখ করা আছে? অপশন এ 352, অপশন বি 356, সি 360 অ্যান্ড ডি 365। পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি যে কনস্টেবল লেভেলে যে পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, জাতীয় জরুরি অবস্থা কোন ধারায় উল্লেখ আছে। কিন্তু এসআইয়ের যে পরীক্ষা আছে, ডাব্লিউবিপি এসআই, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার পর পার্লামেন্টে কতদিনের মধ্যে পাস করাতে হয়, এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে যারা এসআইয়ের জন্য পরীক্ষা দেবেন তারা এই ধরনের ডিটেলসটা একটু দেখে নেবেন। তাহলে জাতীয় জরুরি অবস্থা কোন ধারায় উল্লেখ আছে? রাইট আনসার হবে অপশন এ 352। ন্যাশনাল এমার্জেন্সি যেটা, সেটা কিন্তু 352 আর্টিকেলে উল্লেখ করা আছে। 356 যেটা আমরা জানি, সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, অর্থাৎ কোনো রাজ্যে যদি এমার্জেন্সি চালু করতে হয় সেটা হচ্ছে 356। আর 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা অর্থনৈতিক জরুরি অবস্থা। 365টাও স্টেট এমার্জেন্সির একটা প্রভিশন, সেটা বিষয়। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি, 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, 3টে থেকে প্রশ্ন আসে। আর 365ও স্টেট এমার্জেন্সির একটা আলাদা প্রভিশন। নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরটা দেখুন, রাজ্যসভার চেয়ারম্যান কে হন? এ ধরনের প্রশ্ন আসবে। এ উপরাষ্ট্রপতি, বি রাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী অ্যান্ড ডি রাজ্যসভার সাংসদ। অর্থাৎ রাজ্যসভার কোনো একজন সাংসদ, তিনি রাজ্যসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
রাইট অ্যান্সার কী হবে? আমরা জানি লোকসভার যিনি স্পিকার হন তিনি কিন্তু ওই লোকসভার কোনো একজন সাংসদ, লোকসভার সমস্ত মেম্বাররা ওনাকে ঠিক করেন এবং তিনি স্পিকার নির্বাচিত হন। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে যিনি চেয়ারম্যান তিনি কিন্তু অবশ্যই ওই যে রাজ্যসভা তার কিন্তু সাংসদ নন এবং রাজ্যসভার কোনো মেম্বারও নন। তিনি কে না, তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় আসে, হয়তো আপনাদের পরীক্ষাতেও আসতে পারে। রাজ্যসভার চেয়ারম্যান মনে রাখবেন, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, খুব ইম্পর্টেন্ট। রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি, আর রাজ্যসভার যিনি ভাইস চেয়ারম্যান থাকেন তিনি মনে রাখতে হবে তিনি অবশ্যই হচ্ছেন রাজ্যসভার কোনো একজন সাংসদ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুটো বিষয় মনে রাখবেন। নেক্সট আমরা আসবো 6 নম্বর প্রশ্নে। নির্দেশমূলক নীতি কোথা থেকে গ্রহণ করা হয়েছে? ডিপিএসপি, যেটা এ আয়ারল্যান্ড, বি রাশিয়া, সি আমেরিকা অ্যান্ড ডি চীন। নির্দেশমূলক নীতি কোথা থেকে গ্রহণ করা হয়েছে, এটা উত্তরটা বলার আগে যে প্রশ্নটা বা যে বিষয়টা বোঝানো দরকার সেটা হচ্ছে এই যে সংবিধানের বিভিন্ন প্রভিশনগুলো ছিল সেগুলো বিভিন্ন দেশ থেকে কিন্তু বড় করা হয়েছিল। সেক্ষেত্রে কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে এগুলো একটু দেখে রাখবেন। নির্দেশমূলক নীতি যেটা ডিপিএসপি সেটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি মনে রাখতে হবে আয়ারল্যান্ড থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট আমরা আসবো 7 নম্বর প্রশ্নে। বাক স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? খুব ইম্পর্টেন্ট। এ আর্টিকেল 14, বি আর্টিকেল 19, সি আর্টিকেল 24 অ্যান্ড ডি 32। খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে যে কটা আর্টিকেল আছে 12 to 36, মূলত 32 পর্যন্ত আপনাকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসবেই। 12 থেকে 36 আছে, আপনি 12 থেকে 32 মুখস্থ করে রাখবেন। তাহলে বাক স্বাধীনতার অধিকার কত নম্বর? রাইট আনসার হবে অপশান বি, 19 নম্বর ধারায় কিন্তু লেখা আছে বাক স্বাধীনতার অধিকার। 14 নম্বর ধারায় আমরা জানি যে সাম্যের অধিকার লেখা আছে। 24 নম্বর ধারায় আমরা জানি যে 14 বছর বয়সী যে শিশু তাদের কিন্তু কোনোভাবে কাজ করানো যাবে না। আর 32 নম্বর আর্টিকেলটা আমরা জানি যে এটা কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ যে আমাদের 5টা রিট জারি করে সুপ্রিম কোর্ট, কোনোভাবে যদি ফান্ডামেন্টাল রাইট ভঙ্গ হয় সেক্ষেত্রে এই তার এগেনস্টে, অর্থাৎ সেটাকে ফান্ডামেন্টাল রাইট যাতে মানুষ পান তার জন্য এই যে 5টা রিট ইস্যু করে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোর এন্টিও, সার্টিলারি, এইগুলো সেটা হচ্ছে 32 নম্বর ধারা। এইগুলো সবই ইম্পর্টেন্ট ধারা। নেক্সট আমরা আসবো 8 নম্বরে। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতি হন? খুব ইম্পর্টেন্ট। জয়েন্ট সেশন যেটা হয় পার্লামেন্টের, সেক্ষেত্রে কে সভাপতি হন? এ রাজ্যসভার চেয়ারম্যান, বি রাজ্যসভার ভাইস চেয়ারম্যান, সি লোকসভার ডেপুটি স্পিকার অ্যান্ড ডি লোকসভার স্পিকার। উত্তরটা বলার আগে যেটা বলা জরুরি, এই সংসদে যে যৌথ অধিবেশন হয় সেটা কিন্তু ডাকেন জয়েন্ট সেশন কল্ড বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু জয়েন্ট সেশনটা ডাকেন যখন কোনো বিল নিয়ে অচলাবস্থা তৈরি হয়, অর্থাৎ দুটো কক্ষের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, সেই সময় জয়েন্ট সেশন ডাকেন প্রেসিডেন্ট। আর যখন জয়েন্ট সেশন ডাকেন সেই জয়েন্ট সেশনের যিনি সভাপতি হন তিনি হচ্ছেন অবশ্যই লোকসভার স্পিকার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এক্ষেত্রে কিছু ফ্যাক্ট মনে রাখতে হবে, যদি কোনো কারণে লোকসভার স্পিকার সেই সময় উপস্থিত না থাকে সেক্ষেত্রে লোকসভার ডেপুটি স্পিকার হচ্ছে সেকেন্ড পজিশন রয়েছেন, তিনি কিন্তু এই সভাপতি হবেন। যদি তিনি না থাকেন তখন হবেন রাজ্যসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনি, থার্ড পজিশন রয়েছে তিনি। কোনোভাবেই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান এখানে সভাপতি হতে পারবেন না, এটা মনে রাখতে হবে। যদি ইনিও না থাকেন সেক্ষেত্রে লোকসভার কোনো একজন সিনিয়র মোস্ট যে এমপি রয়েছে তিনি হবেন। যাই হোক, আমরা বুঝতে পারলাম যৌথ অধিবেশনের সভাপতি করেন লোকসভার স্পিকার, তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার লোকসভার, তার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান যদি না থাকেন। আশা করা যায় 3 জনের মধ্যে কেউ না কেউ থাকবেন। যাই হোক, নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। বর্তমান সংবিধানে কতগুলি তফসিল আছে, শিডিউল রয়েছে? এ 10টি, বি 12টি, সি 8টি অ্যান্ড ডি 22টি। সংবিধানে কতগুলি তফসিল রয়েছে, ধারা রয়েছে, পাঠ রয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সংবিধানে কতগুলি তফসিল আছে? তফসিল হচ্ছে রাইট আনসার অপশান বি 12টি। শিডিউল রয়েছে 12টি। আর যখন সংবিধান চালু হলো তখন ছিল কিন্তু মনে রাখতে হবে 8টি, অর্থাৎ এটা কিন্তু পুরনো। 8টি ছিল আগে, বর্তমানে হয়ে গেছে 12টি, 4টে বেড়ে গেছে আমরা জানি। নেক্সট আমরা আসবো 10 নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কত সালে বিলুপ্ত করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। এ 1968, বি 1969, সি 1970 অ্যান্ড ডি 1971। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে বিধান পরিষদ ছিল, সেটা ছিল কত সাল পর্যন্ত? রাইট আনসার অপশান বি 1969 সাল পর্যন্ত ছিল, অর্থাৎ এই সময়ে বিধান পরিষদ অ্যাবলিশ করে দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট সাল মনে রাখবেন। আর 1969 সালের সঙ্গে আমি আগেও বলেছিলাম একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে
169, ঠিক এর মধ্যে দেখতে 9টা বাদ দিলে এরকম চলে আসে 169, এভাবে লিখে রাখবেন, তাহলে পড়তে বা বুঝতে সুবিধা হবে। বিধান পরিষদের যে আর্টিকেলটা সেটা হচ্ছে 169। এখান থেকেও প্রশ্ন আসে যে বিধান পরিষদ কত নম্বর আর্টিকেলে লেখা আছে, অর্থাৎ বিধান পরিষদ সৃষ্টি, বিধান পরিষদ বিলুপ্ত করবে কীভাবে, সে সমস্ত বিষয়টা লেখা আছে 169 আর্টিকেলে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধান পরিষদ অ্যাবলিশ হয়ে যায় 1969 সালে, এভাবে মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট আমরা আসবো 11 নম্বর প্রশ্নে। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি তৈরি হয়েছিল তার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এ রাজেন্দ্র প্রসাদ, বি সচ্চিদানন্দ সিনহা, সি বি আর আম্বেদকর অ্যান্ড ডি মহাত্মা গান্ধী। আমরা জানি প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন কিন্তু সচ্চিদানন্দ সিনহা, ইনি ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি। আমরা জানি যে দিল্লির যে কনস্টিটিউশন হল সেখানে কিন্তু 1946 সালে 9 নভেম্বর যে সভাটা বসেছিল সেখানে কিন্তু এই সচ্চিদানন্দ সিনহা সভাপতি করেছিলেন। পরবর্তী সময়ে 11 তারিখের পরে প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ। যদি বলতো অস্থায়ী সভাপতি তখন হতো সচ্চিদানন্দ সিনহা, যেটা হয়েছিল 9 নভেম্বর 1946 দিল্লির কনস্টিটিউশন হলে। এটা মনে রাখবেন, কোথায় হয়েছিল সেটাও প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে 12। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা কত নম্বর ধারায় উল্লেখ আছে? অপশন এ 62, অপশন বি 72, অপশন সি 53 অ্যান্ড ডি 68। আমরা এই সেটে যে কটা আর্টিকেলের কথা বলবো সেই আর্টিকেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর্টিকেল, আপনারা এই আর্টিকেলগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন। তা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা উল্লেখ আছে আমরা জানি আর্টিকেল 72, 72 নম্বর ধারায় রাষ্ট্রপতি কিন্তু কাউকে ক্ষমা করতে পারেন। নেক্সট আমরা এলাম 13 নম্বর প্রশ্নে। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট নয়। এ বাক স্বাধীনতার অধিকার, বি শোষণের বিরুদ্ধে অধিকার, সি সাম্যের অধিকার অ্যান্ড ডি সম্পত্তির অধিকার। আমরা বুঝতেই পারছি যে বাক স্বাধীনতার অধিকার আমরা একটু আগেই জানলাম 19 নম্বর ধারায় রয়েছে। এছাড়া বি শোষণের বিরুদ্ধে অধিকার আমরা জেনেছি 23 এবং 24 যে আর্টিকেল রয়েছে সেখানে আমরা জানবেন যে শিশু শ্রমিক এবং যে নারী পাচার এই সমস্ত বিষয়গুলো রয়েছে 23-24 আর্টিকেলে, এবং সাম্যের অধিকার আমরা জানি 14 নম্বর আর্টিকেলে রয়েছে। এই সম্পত্তির অধিকার কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই ফান্ডামেন্টাল রাইট নয়। এটা আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, পরবর্তী ক্ষেত্রে এটাকে লিগাল অ্যাক্ট করে দেওয়া হয়েছে এবং এটা বর্তমানে 300A আর্টিকেলে উল্লেখ আছে এবং এটা করা হয়েছিল 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুযায়ী। খুব ইম্পর্ট্যান্ট এই সালটা এবং সংবিধান সংশোধনটা 1978 44তম, এভাবে মনে রাখবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ফান্ডামেন্টাল রাইট নয় সম্পত্তির অধিকার, এটা বর্তমানে লিগাল অ্যাক্ট হয়ে গেছে এবং এটা লিপিবদ্ধ হয়েছে 300A আর্টিকেলে বর্তমান সময়ে, এবং এটা বাদ দেওয়া হয়েছিল 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুযায়ী। নেক্সট আমরা এলাম 14 নম্বর। ভারতবর্ষে কোন ধরনের নাগরিকত্ব চালু আছে? খুব ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে এনআরসি নিয়ে কিন্তু একটা নিউজ চলছে, সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এ একক নাগরিকত্ব, বি দ্বি নাগরিকত্ব, সি এ ও বি বোথ, অর্থাৎ দুটোই, ডি কোনোটিই নয়। আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষে কিন্তু নাগরিকত্ব রয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ একক নাগরিকত্ব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা এলাম 15 নম্বর। সংবিধান স্বীকৃত ভারতীয় ভাষা নয় কোনটি? খুব ইম্পর্টেন্ট। এ মৈথিলি, বি হিন্দি, সি বাংলা অ্যান্ড ডি ইংরাজি। আমরা জানি যে সংবিধানে বর্তমানে 22টি ভাষা রয়েছে বর্তমান সময়ে, এবং সংবিধান যখন চালু হয় তখন ছিল 14টি ভাষা। পরবর্তী সময় আমরা জানি যে 8টি ভাষা যোগ হয়েছে, সিন্ধি, মৈথিলি, কোঙ্কনি, মণিপুরি, নেপালি, বোরো, ডোগরি, এগুলো কিন্তু পরবর্তী সময় যোগ হয়েছে। যাই হোক, তাহলে সংবিধান স্বীকৃত ভারতীয় ভাষা যেটা, যে 22টা ভাষা বললাম, তার মধ্যে এর মধ্যে কোনটি লেখা নেই? মৈথিলি, হিন্দি, বাংলা না ইংরাজি? চেষ্টা করবেন আপনারা। রাইট অ্যান্সার কিন্তু হবে অপশন ডি, ইংরাজি। এই ইংরাজি ভাষার কথা কিন্তু এই যে 22টি ভাষা, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ল্যাঙ্গুয়েজ সেকশানে পড়ে থাকি আর্টিকেলে, সেখানে কিন্তু ইংরেজি ভাষাটা কিন্তু কোনোভাবেই উল্লেখ করা নেই। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত? যারা চিফ জাস্টিস হবে, জাস্টিসদের যারা, তাহলে সুপ্রিম কোর্টের যে জাস্টিস তাদের অবসর গ্রহণের বয়সসীমা কত? এ 60 বছর, বি 65 বছর, সি 62 বছর অ্যান্ড ডি 55 বছর। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাই যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। এক্ষেত্রে প্রশ্নটা যদি একটু শক্ত হতো তাহলে আর এটা থাকতো 6 বছর বা 65 বছর, তখন এটা উত্তর হতো। আর হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর বা 6 বছর, যেটা আগে হবে।
এটা মনে রাখবেন। হাইকোর্ট যেহেতু মানে ছোটো সুপ্রিম কোর্টের সেহেতু মনে রাখবেন এইভাবে 62, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65, এইভাবে মনে রাখবেন। আর অথবা 6 বছর, যেটি আগে হবে। নেক্সট আমরা আসবো 16 নম্বর কোশ্চেনে। ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয় কত সালে? এইটা বহু পরীক্ষায় প্রশ্ন আসে। এ 1989, 1988, সি 1990 অ্যান্ড ডি 1991। এই প্রশ্নটা বহুবার এসছে, বিভিন্নভাবে এসছে। 1 নম্বর প্রশ্ন আসে যে এই সময় পিএম কে ছিলেন। 2 নম্বর এইভাবে প্রশ্ন আসে এটা কততম সংবিধান সংশোধনী, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এটাও প্রশ্ন আসে। তাহলে ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয় কত সালে, যেহেতু বলেছে রাইট আনসার হবে 1989 সালে। আপনাদের আজকে হোমওয়ার্ক থাকলো 2 নম্বর প্রশ্নটা, যেটা কততম সংবিধান সংশোধন অনুযায়ী এটা করা হয়েছিল, কততম সংবিধান সংশোধন, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হলো 1989 সালে। নেক্সট আমরা এলাম 17 নম্বর। 42তম সংবিধান সংশোধনী কত সালে পাস হয়? খুব ইম্পর্টেন্ট একটা, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয় এই সংবিধান সংশোধনীকে। এ 1972, সি 1976, সি 1978 অ্যান্ড ডি 1980। খুব ইম্পর্টেন্ট, 42তম সংবিধান সংশোধনী খুব ইম্পর্টেন্ট। তাহলে 42তম সংবিধান সংশোধনী করা হয় বি, অর্থাৎ রাইট আনসার অপশন বি, 1976 সালে। খুব ইম্পর্টেন্ট এই সংবিধান সংশোধনীটা। যদি পারেন তাহলে এই সময় যে যে ফিচার্সগুলো ছিল, কি কি পাল্টানো হলো, 1, 2 করে আপনি খাতায় লিখে রাখবেন এবং মুখস্থ করবেন। নেক্সট আমরা আসবো 18 নম্বর প্রশ্নে। সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট। এ 1 বারও নয়, বি 1 বার, সি অনেকবার অ্যান্ড ডি 2 বার। প্রিএমবেল যেটা রয়েছে সেটা কতবার কিন্তু সংশোধন করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। একটু আগে আমি বললাম 1976 সালের যে 42তম সংবিধান সংশোধন, সেটা আপনাকে পড়তে হবে। সেটা যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এই সংবিধান সংশোধনেই কিন্তু প্রথমবারের জন্য ভারতবর্ষে যে প্রিএমবেল সেখানে কিন্তু সংশোধন করা হয়েছিল। ফলে আমরা বুঝতেই পারছি সংবিধানের প্রস্তাবনা 1976 সালে একবার সংশোধন করা হয়েছিল, তার পরবর্তী সময় কিন্তু আর কোনো দিন করা হয়নি। অর্থাৎ রাইট আনসার হবে অপশন বি, একবার সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে একবার। নেক্সট আমরা আসবো 19 নম্বর। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, কারণ ইনি রিসেন্ট নিউজে আছেন। সেটা হচ্ছে এ ফতেমা বিবি, বি পদ্মজা নাইডু, সি এলিজা ইম্পে অ্যান্ড ডি মীরা দেবী। এটা প্রত্যেকে জানেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফতেমা বিবি। ফতেমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। নেক্সট আমরা আসবো 20 নম্বর প্রশ্নে। প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? কি ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে আমরা জানি যে পার্লামেন্টের জেনারেল ইলেকশন চলছে, ফলে ইলেকশন কমিশনের ব্যাপারটা কিন্তু নিউজে রয়েছে। তাহলে নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশন এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যান্ড ডি উপরাষ্ট্রপতি। মনে রাখতে হবে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন অপশন এ রাষ্ট্রপতি, অর্থাৎ ইলেকশন কমিশনার যিনি রয়েছেন ইসিআই, তাই কিন্তু নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে সংবিধানের যে ড্রাফটিং কমিটি ছিল, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি বি.আর. আম্বেদকর, অপশন সি জওহরলাল নেহরু অ্যান্ড ডি জে.বি. কৃপালিনী। অর্থাৎ কে ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান? খুব ইম্পর্টেন্ট। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, মনে রাখতে হবে, অপশন বি বি.আর. আম্বেদকর ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ বি.আর. আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। যারা WBPSI জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এইখানে, সেটা হচ্ছে এই বি.আর. আম্বেদকর ছাড়া আরও কিন্তু এই খসড়া কমিটিতে আরও মেম্বার ছিলেন, তাদের নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হতে পারে। এই WBPSI কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা আসবো 22 নম্বর প্রশ্নে। গণপরিষদের প্রথমে সদস্য কতজন ছিলেন? খুব ইম্পর্টেন্ট। এ 389, বি 299, সি 562 অ্যান্ড ডি 300। খুব কমন প্রশ্ন যে গণপরিষদের সদস্য ছিল প্রথমে কিন্তু 389 জন, অর্থাৎ অপশন এ ইজ রাইট আনসার। আমরা জানি পরবর্তী সময়ে মুসলিম লীগ যখন এই গণপরিষদ ত্যাগ করে তখন সদস্য সংখ্যা হয়ে যায় 299 জন। এই যে আমি ডেটাগুলো লিখেছি, ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট। আর 562টা কি না, 562টা কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীন হয় সেই সময় কিন্তু এরকম দেশীয় রাজ্য ছিল, প্রিন্সলি স্টেট যেগুলো ছিল, সে 562টার মধ্যে কিন্তু দেশীয় রাজ্য ছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো 23 নম্বর প্রশ্নে। মৌলিক কর্তব্য কত সালে ভারতীয় সংবিধানে যুক্ত হয়? খুব ইম্পর্টেন্ট। এ 1950, বি 1948, সি 1980 অ্যান্ড ডি 1976।
আবারও বলছি 1976 সালের যে 42তম সংবিধান সংশোধন খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবেন এবং এর ফিচার্সগুলো মনে রাখবেন কী কী হয়েছিল। তারই একটা পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। এই ফান্ডামেন্টাল ডিউটি যেটা রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, সেই মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধন অনুযায়ী। ফলে আমরা বুঝতেই পারছি রাইট আনসার অপশন ডি 1976। ফলে এই সংবিধান সংশোধনটা কিন্তু অবশ্যই মুখস্থ করবেন। নেক্সট আমরা এলাম 24 নম্বরে। বর্তমানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট কতগুলি রয়েছে। আমি একটু আগে আলোচনা করছিলাম যে সম্পত্তির অধিকার যেটা, সেটা কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটা লিগাল অ্যাক্ট হয়ে গেছে। ফলে বর্তমানে কতগুলো মৌলিক অধিকার আছে, এ 6টি, বি 5টি, সি 7টি অ্যান্ড ডি 8টি। মনে রাখতে হবে বর্তমানে মৌলিক অধিকার আছে মোট 6টি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবং অবশ্যই আমি বলেছিলাম একটু আগেই যে 12 থেকে 36 মৌলিক অধিকার, 36টাকে আপনি কেটে দিলে কিন্তু 32, অর্থাৎ 12 থেকে 32 এই কটার মধ্যে আপনি 14 থেকে 32 এই যে আর্টিকেল কটা রয়েছে, 14 থেকে 32 আর্টিকেলের সবগুলি মনে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু বহুবার প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো 25 নম্বরে। জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারেন, খুব ইম্পর্টেন্ট। এই জরুরি অবস্থা থেকে প্রশ্ন আসে। আমি একটু আগে আলোচনা করেছিলাম যে ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে 352 নম্বর আর্টিকেলে রয়েছে। ফলে যে জাতীয় জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি আপনি যাই বলেন না কেন, বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যাই হোক না কেন, সে জরুরি অবস্থা ঘোষণাটা কে করেন? অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি প্রাইম মিনিস্টার, অপশন সি ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। অবশ্যই মনে রাখতে হবে জরুরি অবস্থা ঘোষণা করবেন কিন্তু অবশ্যই অপশন এ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। পরবর্তী সময় আমরা জানি এটাই কিন্তু পার্লামেন্টের যে এটা কিন্তু পাস করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে 26। পশ্চিমবঙ্গের লোকসভার আসন কটি? খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমরা জানি বর্তমানে পার্লামেন্টের জেনারেল ইলেকশন 2024 চলছে। লোকসভার আসন কটি? অপশন এ 40, বি 42, সি 16 অ্যান্ড ডি 50। এটা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন হলো অপশন বি 42টি, আর 16টি হচ্ছে পশ্চিমবঙ্গে যে রাজ্যসভা রয়েছে, রাজ্যসভার যে আসন সংখ্যা সেটা হচ্ছে 16টি। এই দুটোটা মনে রাখবেন। নেক্সট আমরা এলাম 27। রাজ্যসভার মেয়াদ কত বছরের? অপশন এ 5 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 7 বছর অ্যান্ড ডি স্থায়ী কক্ষ। রাজ্যসভা মনে রাখতে হবে লোকসভার মতো কিন্তু 5 বছর পর পর ভোট হয় এরম নয়। রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট বডি, স্থায়ী কক্ষ। রাজ্যসভাটা কখনোই ভাঙা যায় না। বাট রাজ্যসভার যারা মেম্বার থাকেন, অর্থাৎ এমপি থাকেন, রাজ্যসভার এমপি, তারা কি হয় প্রতি 2 বছর অন্তর এই যত সংখ্যক এমপি রয়েছেন তার 1/3 অংশ রিটায়ার্ড করে যান। তারপর নির্বাচন হয়, আবার কিছু জন সংখ্যক ঢোকে। এইভাবে কিন্তু রাজ্যসভাটা স্থায়ী থাকে। মেম্বার 2 বছর পর পর 1/3 সদস্য পদত্যাগ করেন এবং এই একজন মেম্বার যিনি থাকছেন তিনি 6 বছর এইখানে তার মেম্বারশিপটা পাচ্ছেন। অর্থাৎ একজন এমপি 6 বছরের জন্য নির্বাচিত হলেন, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য পদত্যাগ করছেন, মানে রিটায়ার করে যাচ্ছেন। আর রাজ্যসভাটা কিন্তু কখনোই ভেঙে যাচ্ছে না, এটা স্থায়ী কক্ষ। ঠিক একই রকমভাবে আপনি যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে ভাবেন বা যে কোনো স্টেটের ক্ষেত্রে ভাবেন ভারতবর্ষের, সেক্ষেত্রে বিধান যে সভা রয়েছে তার সঙ্গে বিধান পরিষদ বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বলে একটা রয়েছে, যেটা বিধান পরিষদ। সেই বিধান পরিষদের ক্ষেত্রেও সে একই ব্যাপার, এটাও কিন্তু ভাঙা যায় না একেবারে। এই বিধান পরিষদটাকে একেবারে বিলুপ্ত করে দেওয়া যায়, কিন্তু 5 বছর বা 6 বছর পর পর ভাঙা এরম হয় না, একেবারে অ্যাবলিশ করে দেওয়া যায়। অথবা প্রতি 6 বছর অন্তর সেই একই রকমভাবে যারা 6 বছর হলো তারা রিটায়ার করে গেল, আবার 2 বছর পর পর 1/3 সদস্য নিয়োগ হচ্ছে, ঠিক রাজ্যসভার মতনই। এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো 28 নম্বরে। সংবিধান চালুর সঠিক তারিখ কোনটি? খুব ইম্পর্টেন্ট, এই ডেটগুলো এখান থেকে প্রশ্ন আসে। এ 1950 সালে 26শে জানুয়ারি, বি 1948 সালে 15ই আগস্ট, সি 1949 সালে 26শে নভেম্বর অ্যান্ড ডি 1946 সালে 9ই নভেম্বর। ডেটগুলো ইম্পর্টেন্ট এই কারণে, 1948 সালে 15ই আগস্ট আমরা জানি যে আমাদের পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, যেটা স্বাধীনতা দিবস, সেটা 1949 26শে নভেম্বর সংবিধান কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল, সংবিধানটা গ্রহণ করা হলো, অ্যাডপ্ট করা হয়েছিল সংবিধান, এটা মনে রাখতে হবে। আর 1946 সালের 9ই নভেম্বর ফার্স্ট যে সংবিধান সভা হলো, সেটা কিন্তু সংবিধান সভাটা বসেছিল 1946 সালের 9ই নভেম্বর, এই ডেটটা ইম্পর্টেন্ট। ফলে 1950 সালে 26শে জানুয়ারি, যেটাকে আমরা প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস বলি, সেই দিন কিন্তু সংবিধান চালু হয়েছিল, এটা মনে রাখবেন। তাহলে সংবিধান চালু হলো কবে? না 1950 সালে 26শে জানুয়ারি। রাষ্ট্রপতি পদত্যাগপত্র কার কাছে জমা দেন? এ প্রধানমন্ত্রী, বি উপরাষ্ট্রপতি, সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যান্ড ডি অ্যাটর্নি জেনারেল।
রাষ্ট্রপতি যখন শপথ গ্রহণ করেন সেই শপথ বাক্য পাঠ করান কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটা মনে রাখতে হবে। কিন্তু রাষ্ট্রপতি যখন পদত্যাগপত্র জমা দেন তখন দেন হচ্ছেন উপরাষ্ট্রপতির কাছে। আর একটা ফ্যাক্ট কি, উপরাষ্ট্রপতি যখন পদত্যাগপত্র জমা দেবেন তখন তিনি দেবেন আবার রাষ্ট্রপতিকে। এই দুটো মনে রাখবেন, রাষ্ট্রপতি পদত্যাগপত্র দেন উপরাষ্ট্রপতিকে আর উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র দেন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান আবার রাষ্ট্রপতি। এইগুলো কিন্তু মনে রাখবেন বা খাতায় লিখে রাখবেন। নেক্সট আমরা আসবো 31 নম্বরে। সাইমন কমিশন কত সালে তৈরি হয়? যদিও এটা অনেকে হিস্ট্রি কোশ্চেন মনে করবেন, কিন্তু আমরা জানি যে সাইমন কমিশন কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক সংস্কারের জন্য তৈরি হয়েছিল। অপশন এ 1927, বি 1928, সি 1931 অ্যান্ড ডি 1929। সাইমন কমিশন আমরা জানি তৈরি হয়েছিল কিন্তু অপশন এ 1927 সালে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধন কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? খুব ইম্পর্টেন্ট। আমরা একটু আগে যে সংবিধান সংশোধনের কথা বলছিলাম সেটা কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? এ 365, বি 366, সি 367 অ্যান্ড ডি 368। খুব ইম্পর্টেন্ট আর্টিকেল সংবিধান সংশোধন, 368 নম্বর আর্টিকেলে কিন্তু সংবিধান সংশোধনের বিষয়ে উল্লেখ করা আছে। নেক্সট আমরা এলাম 34। ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা কাকে বলে, অর্থাৎ ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া? এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বি রাষ্ট্রপতি, সি উপরাষ্ট্রপতি অ্যান্ড ডি অ্যাটর্নি জেনারেল। তাহলে ভারত সরকারের প্রধান যে আইনি উপদেষ্টা তিনি হলেন অপশন ডি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। এই অ্যাটর্নি জেনারেলকে কিন্তু নিয়োগ করেন প্রেসিডেন্ট। এবং অ্যাটর্নি জেনারেলের টেনিওর, সেই টেনিওরের কথা কিন্তু কোনোভাবেই সংবিধান উল্লেখ করেন, অর্থাৎ কত বছর তিনি পদত্যাগ করবেন বা কত বছর পর্যন্ত থাকতে পারবেন এরকম কিন্তু লেখা নেই, এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো 35 নম্বরে। রাজ্য আইনসভার নিম্ন কক্ষ কোনটি? খুব ইম্পর্টেন্ট। এ লোকসভা, বি রাজ্যসভা, সি বিধানসভা অ্যান্ড ডি বিধান পরিষদ। আমরা জানি যে রাজ্য আইনসভায় দুটো কক্ষ থাকে, একটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা আর স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ। এই এসএলএটাকে বলা হচ্ছে নিম্নকক্ষ আর বিধান পরিষদ হচ্ছে কিন্তু উচ্চকক্ষ, মনে রাখতে হবে। নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা, উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। আর লোকসভার থেকে একই রকম, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। ফলে আমরা বুঝতেই পারছি রাজ্য আইনসভার নিম্নকক্ষ যেহেতু বলেছে, রাইট আনসার অপশন সি বিধানসভা। বিধানসভা হলো রাজ্য আইনসভার নিম্নকক্ষ। ঠিক পার্লামেন্টের ক্ষেত্রে বললে অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রে বললে এটা হতো লোকসভা। নেক্সট আমরা এলাম 36 নম্বর। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য কতজন থাকে? খুব ইম্পর্টেন্ট যে কমিটিগুলো রয়েছে, এস্টিমেটেড কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এই কমিটিগুলো কিন্তু দেখে রাখবেন। এ 15 জন, বি 7 জন, সি 30 জন অ্যান্ড ডি 22 জন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা রয়েছে তার মোট সদস্য কিন্তু মনে রাখতে হবে 22 জন। যদি বলতো লোকসভা থেকে তখন হতো 15 জন, আর যদি বলতো রাজ্যসভা থেকে তখন হতো 7 জন। অর্থাৎ লোকসভা থেকে 15 এবং রাজ্যসভা থেকে 7 জন, অর্থাৎ মোট নিয়ে 22 জন কিন্তু এই পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে থাকে, যেটাকে আমরা পিএসি বলি। এবং এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির সঙ্গে ক্যাগের একটা সম্পর্ক আছে, এর সঙ্গে একটা বিরোধী দলের সম্পর্ক আছে, আমরা জানি। যাক, সেগুলো আমরা পরবর্তী যে ক্লাস সেখানে আলোচনা করব, বা আমাদের যে ক্লাস আছে পলিটির ছোটো ছোটো ক্লাস, সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নেক্সট আমরা আসবো 37 নম্বরে। কোন কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেন? আমরা জানি যে ভারতবর্ষে যে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, সেটা প্রথম কোন কমিটি বলেছিল বা কোন কমিটির সুপারিশে এটা নেওয়া হয়েছিল? এ বলবন্ত রায় মেহতা কমিটি, বি অশোক মেহতা কমিটি, সি LM সিংভি কমিটি অ্যান্ড ডি LK ঝা কমিটি। রাইট আনসার কী হবে চেষ্টা করবেন আপনারা। রাইট আনসার অপশন এ বলবন্ত রায় মেহতা কমিটি। এরা কিন্তু প্রথম এই 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম কথা বলে এবং এটা থেকেই 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। এবার এটা অনেক সময় গুলিয়ে যায় আপনার, কারণ অশোক মেহতা কমিটি এবং বলবন্ত রায় মেহতা কমিটি দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল সেই সময়। পরপর এটা হয়েছিল, প্রথমে বলবন্ত রায় মেহতা কমিটি তৈরি হয়েছিল পঞ্চায়েত ব্যবস্থার জন্য, ঠিক তারপরেই অশোক মেহতা কমিটি তৈরি হয়েছিল। আমরা জানি এরপরে আবার LM সিংভি কমিটি তৈরি হবে। যাই হোক, মনে রাখার জন্য আপনি মনে রাখবেন 3 টায়ার যেহেতু বলেছে, তাহলে বলবন্ত রায় মেহতা 3টে দেখুন ওয়ার্ড রয়েছে এখানে। ফলে আপনি মনে রাখবেন যে বলবন্ত রায় মেহতা থেকে এই 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, আর অশোক মেহতা দেখুন 2টো ওয়ার্ড রয়েছে। ফলে আপনি বুঝতেই পারছেন 3 টায়ার মানে বলবন্ত রায় মেহতা কমিটি। তাহলে আজকের প্রশ্নের যে উত্তর, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিল প্রথম বলবন্ত রায় মেহতা কমিটি। নেক্সট আমরা এলাম 38 নম্বরে। ভারতবর্ষে প্রথম কবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? খুব ইম্পর্টেন্ট। এ 1959,
বি 1958, সি 1957 অ্যান্ড ডি 1956। এটা খুব কমন প্রশ্ন, প্রত্যেকে জানেন যে ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল কিন্তু 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায়। তাহলে 1959 সালে ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। নেক্সট আমরা এলাম 39, কেশবানন্দ ভারতী মামলা কত সালে হয়? খুব ইম্পর্টেন্ট যে কেসগুলো ছিল তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কেশবানন্দ ভারতী কেস ভার্সেস স্টেট কেরালা। এখান থেকে প্রশ্ন আসে বা এই সালটা থেকে প্রশ্ন আসে, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট। এ 1950, বি 1963, সি 1976 অ্যান্ড ডি 1973। এই কেশবানন্দ ভারতী কেস মনে রাখতে হবে, দ্যাট ইজ অপশন সি। 1973 সালে কেশবানন্দ ভারতী কেস ভার্সেস যে কেরালা স্টেটের মামলা, সেটা কিন্তু হয়েছিল 1973 সালে। নেক্সট আমরা আসবো 40 নম্বরে, প্রোটেম স্পিকার কাকে বলে? খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে প্রোটেম স্পিকার। এ লোকসভার প্রথম অধিবেশনের স্পিকার, লোকসভার শেষ অধিবেশনের স্পিকার, সি লোকসভার ডেপুটি স্পিকার অ্যান্ড লোকসভার স্পিকার, লোকসভার যিনি স্পিকার আছেন তাকে বলা হয় প্রোটেম স্পিকার। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। আমরা জানি যখন কোনো একটা লোকসভার পিরিয়ড শেষ হয়ে যায় এবং পরবর্তী লোকসভা ইলেকশন হলো এবং লোকসভার অধিবেশন শুরু হলো, ঠিক প্রথম যে অধিবেশনটা হচ্ছে সেই সময় কিন্তু কোনোভাবেই কোনো স্পিকার নেই। ফলে প্রেসিডেন্ট কোনো একজনকে, সিনিয়র মোস্ট বা কোনো বয়স্ক একজনকে স্পিকার হিসেবে নির্বাচন করেন, জাস্ট ওই সেশনটা পরিচালনা করার জন্য। তারপরে ওই সেশনে বা পরবর্তী সময়ে স্পিকার নির্বাচন হয়ে যান। ফলে প্রেসিডেন্ট প্রথম সেশনে, যে সেশনে প্রথম লোকসভা স্টার্ট হলো ফার্স্ট সেশনে, সেই ফার্স্ট সেশনে যাকে প্রেসিডেন্ট নির্বাচন করলেন জাস্ট ওই সভাটা পরিচালনা করার জন্য ওই দিনের জন্য, তিনি হলেন প্রোটেম স্পিকার। তাহলে আমরা বুঝতেই পারছি লোকসভার প্রথম অধিবেশনে যিনি স্পিকার হচ্ছেন তিনি হচ্ছেন প্রোটেম স্পিকার। এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে যে প্রোটেম স্পিকার কি না, লোকসভার যে প্রথম অধিবেশন যেটা এবং যেখানে প্রথম একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেন যে ইনি আজকে স্পিকার হবেন, তিনি হচ্ছেন প্রোটেম স্পিকার। পরবর্তী সময়ে স্পিকার নির্বাচন হয়ে যায় এবং তিনি লোকসভার স্পিকার হিসেবে কার্য পরিচালনা করেন এবং প্রোটেম স্পিকার যিনি তিনি দায়িত্ব ছেড়ে দেন। নেক্সট আমরা আসবো 41 নম্বর, মানি বিলের ওপরে কোন কক্ষের কোনো ক্ষমতা নেই? এ লোকসভা, বি রাজ্যসভা, সি সব কক্ষেরই সমান ক্ষমতা, ডি ওপরে কোনোটিই নয়। আমরা জানি যে মানি বিল যেটা রয়েছে সেই মানি বিলের ওপরে কিন্তু রাজ্যসভার কিন্তু কোনো পাওয়ার নেই। লোকসভা থেকে পাস হওয়া মানি বিল যদি রাজ্যসভায় যায় এবং রাজ্যসভা যদি সেটা নাও ফেরত পাঠায়, 14 দিন পর সেই বিলটি রাজ্যসভা ফেরত দিয়েছে বলেই মেনে নেওয়া হবে এবং সেই বিলটা পাস হয়ে যাবে। এই 14 দিনটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এইখান থেকে প্রশ্ন আসে যে কতদিন পর সেটাকে ধরে নেওয়া হয় রাজ্যসভায় পাস হয়েছে, সেটা 14 দিন। যদি রাজ্যসভা এই বিলটা 14 দিনের আগে ফেরত পাঠায় এবং সেখানে কিছু তথ্য দেয় যে এটা পরিবর্তন করতে পারেন বা করা উচিত, সেক্ষেত্রে লোকসভা সেটা পরিবর্তন করবে কি না করবে সেটা লোকসভার উপর নির্ভর করছে। পরিবর্তন করতেও পারে, নাও করতে পারে। অর্থাৎ রাজ্যসভার কিন্তু কোনো পাওয়ার নেই। ঠিক একই রকম আর একটা ফ্যাক্ট এখানে রয়েছে, সেটা হচ্ছে যেটা অল ইন্ডিয়া সার্ভিস, সে অল ইন্ডিয়া সার্ভিসের উপর কিন্তু রাজ্যসভার ক্ষমতা আছে, এটা মনে রাখতে হবে। এরকম প্রশ্ন আসে যে অল ইন্ডিয়া সার্ভিসে কাদের ক্ষমতা রয়েছে, কোন কক্ষে, তখন হবে রাজ্যসভা, তখন উত্তর হতো রাজ্যসভা। সেক্ষেত্রে লোকসভার কিন্তু ক্ষমতা নেই। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, শিক্ষা কোন তালিকায় রয়েছে? দ্য লিস্ট যেটা রয়েছে আমরা জানি, এ কেন্দ্রীয় তালিকা, বি রাজ্য তালিকা, সি যুগ্ম তালিকা অ্যান্ড ডি কোনোটি নয়। আমরা জানি যে এডুকেশন সিস্টেম রয়েছে, সেই এডুকেশন সিস্টেম রয়েছে কনকারেন্ট লিস্ট, যেটা যুগ্ম তালিকায় রয়েছে শিক্ষা। ঠিক শিক্ষা, পুলিশ, ল অ্যান্ড অর্ডার, এগুলো কোন কোন তালিকায় রয়েছে, যদি আপনারা পুলিশের পরীক্ষা দেবেন এগুলো দেখে রাখবেন। নেক্সট আমরা আসবো 43 নম্বর, সংবিধানের কোন তপশিলে 22টি ভাষার কথা উল্লেখ আছে? এ 4th শিডিউল বা 4th তপশিল, 6ষ্ঠ তপশিল, সি 5ম তপশিল অ্যান্ড ডি 8ম তপশিল। আমরা প্রত্যেকে জানি যে 22টি ভাষা যেটা সেটা বর্তমানে উল্লেখ আছে 8th শিডিউল যেটা 8ম তপশিলে। আর 4th তপশিলে আমরা জানি যে রাজ্যসভায় যে সিট, অর্থাৎ একটু আগে বললাম পশ্চিমবঙ্গের 16টি সিট আছে, এই যে সিট কার কত সিট হবে সেটা উল্লেখ আছে 4th তপশিলে। আর 6ষ্ঠ তপশিলে আমরা জানি যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে, মিজোরাম, মণিপুর, আসাম, মেঘালয়, এই 4টি স্টেটকে বর্তমানে এই 6th শিডিউলে নিয়ে আসা হয়েছে, সেটা সেই সব স্টেটের কথা উল্লেখ আছে। আর 5th শিডিউল যেটা সেটা হচ্ছে SC ST এরিয়া, যেটা বিদর্ভ, সৌরাষ্ট্র, এইগুলো উল্লেখ আছে এখানে SC ST এরিয়া এবং তাদের স্পেশাল কিছু গুরুত্ব, এই সমস্ত বিষয়ে উল্লেখ আছে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে 44, নাগরিকত্ব কত নম্বর পার্টে উল্লেখ করা আছে? খুব ইম্পর্টেন্ট, কারণ এখন নাগরিকত্ব নিউজে রয়েছে। এ পার্ট 1 অর্থাৎ 1 নম্বর পার্টে, বি পার্ট 2 2 নম্বর পার্টে, সি পার্ট 3 অ্যান্ড ডি পার্ট 4। মনে রাখতে হবে নাগরিকত্ব বা সিটিজেনশিপ রয়েছে পার্ট 2-এ, পার্ট 2-এ উল্লেখ আছে। আমরা জানি পার্ট 1-এ আছে ভারতের যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, সেটা। পার্ট 3-টা ইম্পর্টেন্ট কেন, এখানে যে ফান্ডামেন্টাল রাইট,
আর পার্ট 4-এ ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ ট্রেড পলিসি, নির্দেশমূলক নীতি রয়েছে এখানে। আর ঠিক এরপরই 4A-তে আছে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি, যেটা পরবর্তী সময় অ্যাড করা হয়। এই পার্ট থেকেও প্রশ্ন আসে, এই কটাই আসে, যে পার্ট 2, 3, 4, 4-এর এই কটা মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে। 2 হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব, পার্ট 3 হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 হচ্ছে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি, আর 4-এর A হচ্ছে মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট আমরা এলাম 45 নম্বরে। মৌলিক দায়িত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি যেটা, সেই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? A আমেরিকা, B রাশিয়া, C আয়ারল্যান্ড অ্যান্ড D অস্ট্রেলিয়া। আমরা জানি, একটু আগেই বলছিলাম যে ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছে কিন্তু রাশিয়া থেকে। আমি একটা সূত্র বলেছিলাম আগের দিন যে রুশরা দায়িত্ব পালনে সচেষ্ট, এই দায়িত্ব থেকে মনে রাখবেন রাশিয়া, আর পালন থেকে মনে রাখবেন প্ল্যানিং, অর্থাৎ প্ল্যানিংয়ের কনসেপ্টটাও কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। আর আমেরিকা থেকে জানি আমরা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। আয়ারল্যান্ড থেকে আমরা জানি ডিপিএসপি। আর অস্ট্রেলিয়া থেকে জানি আমরা যে ট্রেড, কমার্স, এটা জয়েন্ট সেশন, যেটা আলোচনা করছিলাম একটু আগে, যে জয়েন্ট সেশন ডাকা হয় দুটো কক্ষের মধ্যে সমস্যা তৈরি হলে, লোকসভা এবং রাজ্যসভা, সেই জয়েন্ট সেশনের কনসেপ্টটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট আমরা আসবো 46 নম্বরে। 46 নম্বর প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? অপশন A 10, B 12, C 14 অ্যান্ড D 2। আমরা জানি যে রাজ্যসভায় রাষ্ট্রপতি কী করতে পারেন না, কিছু জনকে মনোনীত করতে পারেন যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে পারদর্শিতা দেখিয়েছেন, সেটা হতে পারে সঙ্গীত, গান, খেলাধুলা, নাচ, তাদেরকে রাজ্যসভায় নিয়ে যেতে পারেন। সেটা কতজনকে? রাইট আনসার অপশন B 12 জনকে। এক্ষেত্রে একটা কনফিউশনাল ব্যাপার আছে, দুজন, আগে একটা প্রভিশন ছিল রাষ্ট্রপতি এছাড়া দুজনকে লোকসভাতে, এটা লোকসভাতে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারতেন, কিন্তু বর্তমানে এই প্রভিশনটা কিন্তু আর নেই, এটা মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসছে বর্তমানে, যে রাষ্ট্রপতি লোকসভায় কতজনকে মনোনীত করতে পারেন, তখন কিন্তু অপশন হবে কোনো একজনকেও নয়, কারণ এই দুজনকে আগে করতে পারতেন, সেটা 2019 সালে বাদ হয়ে গেছে, এটা মনে রাখবেন। এখন কিন্তু একজনকেও করতে পারেন, রাজ্যসভায় শুধু 12 জনকে মনোনীত করতে পারেন। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ আমরা জানি ভারতবর্ষের প্রথম দিকে যে কংগ্রেসের যে প্রধানমন্ত্রী ছিলেন, প্রথমবারের জন্য অকংগ্রেসি হিসাবে কে প্রধানমন্ত্রী হন? A মোরারজি দেশাই, B অটল বিহারী বাজপেয়ী, C চরণ সিং অ্যান্ড D I.K. গুজরাল। আমরা প্রত্যেকেই জানি যে 1978 সালটা খুব ইম্পর্ট্যান্ট ভারতবর্ষের ইতিহাসে, এবং সেই সময় ঘটে গিয়েছিল 44তম সংবিধান সংশোধন। এই 1978 সালেই যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই 1978 সালে প্রধানমন্ত্রী ছিলেন। মূলত তিনি জনতা দল থেকে বিলং করতেন, এবং এই সময় তিনি প্রধানমন্ত্রী। পরবর্তী সময় আমরা জানি যে এই সরকার আবার ভেঙে যায়, পরবর্তী সময় আবার কংগ্রেস সরকার গঠন করে। যাই হোক, অকংগ্রেসি সরকার হিসেবে প্রথম প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই। নেক্সট আমরা এলাম 48। বর্তমানে ভারতবর্ষের মোট কটি হাইকোর্ট আছে? A 24টি, B 25টি, C 20টি অ্যান্ড D 30টি। খুব ইম্পর্টেন্ট, ভারতবর্ষের মোট হাইকোর্ট রয়েছে বর্তমানে কিন্তু মনে রাখবেন 25টি, 24টি নয়, রাইট আনসার হবে 25টি। নেক্সট আমরা এলাম 49। আর্টিকেল 148, খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আমি একটু আগেই বলেছি যে আর্টিকেলগুলোর কথা বলবো সেগুলো কিন্তু মুখস্থ করে নেবেন। আর্টিকেল 148-এ কী উল্লেখ আছে? A অর্থ কমিশন, B ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, C সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যান্ড D অ্যাডভোকেট জেনারেল। তাহলে আমরা জানি অর্থ কমিশন কত? 280, ক্যাগ হচ্ছে 148, এবং অ্যাডভোকেট জেনারেল আমরা জানি 165। আর একটা কথা, অ্যাডভোকেট জেনারেলের মধ্যে থাকে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন 76, এটা মনে রাখবেন। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ভারতবর্ষের প্রধান যে আইনি অফিসার, ল অফিসার, ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক স্টেটের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন প্রথম ল অফিসার, এটা হচ্ছে 165। তাহলে আমরা বুঝতেই পারলাম আর্টিকেল 148-এ রয়েছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। নেক্সট আমরা এলাম 50 নম্বর এবং আজকের সেটের শেষ প্রশ্ন। রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হতে গেলে বয়স কত হতে হবে? A 35 বছর, C 30 বছর, 40 বছর, D 45 বছর। আমরা জানি যে প্রেসিডেন্ট নির্বাচনের বয়স হতে গেলে সব থেকে কম বয়স হচ্ছে 35 বছর, অর্থাৎ 35 বছর হলেই আপনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যোগ্য। অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আরও যে এলিজিবিলিটি রয়েছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি 35 বছর হলে সে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে, বা অন্যান্য যে যোগ্যতা যে সেগুলো থাকতে হবে। সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারবেন, অর্থাৎ বয়স হতে হবে 35 বছর। আজকের সেটের শেষ কোশ্চেন যাওয়ার পর এই প্রশ্নের একটা হোমওয়ার্ক থাকলো। ভারতবর্ষের ইতিহাসে প্রথম সবথেকে কম বয়সে
ইয়ংগেস্ট যিনি প্রেসিডেন্ট কে হয়েছিলেন, ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। যাই হোক, আজকে আমরা এই 50টি প্রশ্ন আলোচনা করলাম মূলত পলিটির উপরে। ঠিক এরকম সেট আমাদের চ্যানেলে আরও আছে বা আরও আসবে, অন্যান্য সাবজেক্টেরও আছে। এই ধরনের আরও সেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।